নমস্কার, আমি সৃজা। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের ফোন কলটা শুনেছেন? মানে বোলপুরের আইসিকে তিনি যে ফোন কলটা করেছিলেন, নিশ্চয়ই শুনেছেন। এ রাজ্যের এমন কেউ মানুষ বাকি আছে বলে মনে হয় না যিনি ওই ফোন কল শোনেননি। সেখানে আমরা কি দেখছি, মানে কি শুনছি? আমরা শুনতে পাচ্ছি অনুব্রত মণ্ডল ওই পুলিশকে তো ছেড়ে দিলাম, পুলিশের পরিবারের মা বউ মানে প্রতিটা মহিলাকে নোংরা অশ্লীল ভাষায় যৌন ইঙ্গিত করছে। আর পুলিশ কি করছে? পুলিশ ভীষণ ঠান্ডা মাথায় শান্তভাবে বোঝাতে চেষ্টা করছে যে অনুব্রত মণ্ডল একজন পাবলিক ফিগার, একজন তৃণমূল নেতা, তাই ওনার এভাবে কথা বলা উচিত নয়। অ্যাজ ইফ অনুব্রত মণ্ডল এটা জানে না। তো এটাই হচ্ছে সাম্প্রতিককালে এ রাজ্যে পুলিশের ভূমিকা। কি করে তারা? তারা তৃণমূল নেতাদের দলদাস হিসেবে কাজ করে সব ক্ষেত্রে। আমরা দেখছি চাকরিহারাদের কিভাবে অত্যাচার করছে, কিন্তু অথচ যাদের জন্যই চাকরি চলে গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ঠিক একই রকমভাবে দেখছি অনুব্রত মণ্ডল যখন পুলিশের পরিবারের মহিলাদের এইভাবে নোংরা কথা বলছে, সেখানে আপনি আমি ভাবুন তো, যেখানে পুলিশ নিজের পরিবারের মহিলাদেরই সম্মান বাঁচাতে পারে না, সেখানে আপনি আমি কতটা অসুরক্ষিত এ রাজ্যে। তো সেখানে পুলিশ এইভাবে বলছে। তারপর কি দেখলাম আমরা? তারপর কিছুই না, তারপরে দেখলাম দলের তরফ থেকে ওনাকে জানানো হয়েছে, মানে অনুব্রত মণ্ডলকে জানানো হয়েছে যে যেন উনি ক্ষমা চেয়ে নেন। এবং অনুব্রত মণ্ডল 38 মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নিয়েছেন এবং জানিয়েছেন উনি নানা রকম ওষুধ খান এবং সেই কারণের জন্য ভুলভাল করে ফেলেছেন। তারপর পারিপার্শ্বিক চাপে অবশ্য নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, পুলিশ ডেকে পাঠিয়েছে, সেই হাজিরাও অনুব্রত মণ্ডল দেয়নি, জানিয়ে দিয়েছে অসুস্থ। মানে মোটামুটিভাবে তো অসুস্থ থাকেই ওরা, এরপর হয়তো উডবার্ড ওয়ার্ডেও ভর্তি হয়ে যেতে পারে। তো অসুস্থ বলে হাজিরা এড়িয়ে গেছে এবং আবারও হয়তো পুলিশ ডেকেছে, আবারও হয়তো রবিবার দিন যাওয়ার কথা রয়েছে, সেটা যাবে কিনা আমরা এখনো জানি না, বা ইন্টারিম কোনো রকম বেল নিয়ে নিতে পারে। মোট কথা এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি, এইটা হচ্ছে বর্তমান সিচুয়েশন, এবং এইটা হচ্ছে পুলিশের মাথায় বসে থাকা মমতা ব্যানার্জির এ রাজ্যের প্রশাসকের ভূমিকা। এবার চিন্তা করুন, আপনি আমি আমাদের পরিচিত কোনো লোকজন যদি ঠিক এই ভাষায় পুলিশকে আক্রমণ করতো, তাহলে তার এতক্ষণে কি হতো? তাহলে তার এতক্ষণে হাজতবাস শুরু হয়ে যেত। কিন্তু অনুব্রত মণ্ডলের কি হচ্ছে? অনুব্রত মণ্ডল বহাল তবিয়তে নিজের বাড়িতে রয়েছে, এবং শুধু নিজের বাড়িতে রয়েছে এরকম নয়, অন্যান্য মন্ত্রীদের সঙ্গে মিটিং করছে বা পালাবার পথ খুঁজে বের করছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশাসনের ভূমিকা এবং এই হচ্ছে অনুব্রত মণ্ডলের ভূমিকা। আচ্ছা, ধরে নিলাম উনি ওষুধ খেয়েছেন, উনি ওষুধ খেয়ে ভুলভাল বলে ফেলেছেন। কি ওষুধ আমাদের জানা নেই, এরকম কোন ওষুধ তৈরি হয়েছে যেটা খেলে এরকম নোংরা নোংরা অশ্লীল কথা বেরোয় মুখ থেকে, সেটাও আমাদের জানা নেই। কিন্তু তাও ধরে নিলাম যে ঠিক আছে, উনি ওষুধ খেয়ে এইসব বলে ফেলেছেন। কিন্তু কয়েক বছর আগে উনি যখন বলেছিলেন পুলিশকে বোম মারতে, তখন তো ওষুধ খাননি, তখন তো সুস্থ ছিলেন। কয়েক বছর আগে যখন শঙ্খ ঘোষকে বলেছিলেন কে শঙ্খ ঘোষ, তখন তো ওষুধ খাননি, তখন তো সুস্থ ছিলেন। যখন বলেছিলেন চরম চরম ঢাক বাজবে, আসলে উনি বলতে চেয়েছিলেন যে পরোক্ষে হুমকি দিতে চেয়েছিলেন বিরোধীদের, তখন তো ওষুধ খাননি, তখন তো সুস্থই ছিলেন। কিন্তু তারপরেও এইসব ঘটনা, এইসব স্টেটমেন্ট, পুলিশকে বোম মারার স্টেটমেন্ট, চরম চরম ঢাক বাজার স্টেটমেন্ট, গুড় বাতাসার স্টেটমেন্ট, এগুলো দেওয়ার পরে আমরা কি দেখেছি? আমরা দেখেছি এ রাজ্যের প্রশাসকের মাথায় যিনি, মানে প্রশাসনের মাথায় যিনি বসে রয়েছেন, মূল প্রশাসক সেই মমতা ব্যানার্জি, তিনি ওনার প্রিয় কেষ্টর পাশে গিয়ে বসে সভা করেছেন। তিনি বলেছেন কেষ্ট খুব ভালো ছেলে, তিনি বলেছেন কেষ্টর মাথায় অক্সিজেন পৌঁছয় না, তাই মাঝে মধ্যে এইসব ভুলভাল করে ফেলে এবং প্রশ্রয় যা যা দেওয়া যায় তাই তাই উনি করেছেন। আসলে গোটা রাজ্য জুড়ে একটা অস্থির পরিস্থিতি চলছে, গোটা রাজ্য জুড়ে একটা গুন্ডা রাজ চলছে, একটা অরাজকতা চলছে। আর এই অরাজকতা কে তৈরি করেছে? এই অরাজকতা তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেটা আজকে নয়, যখন তিনি ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, তারপরেই তিনি যখন প্রথম ক্ষমতায় আসার পর ভবানীপুর থানা থেকে গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন, অপরাধীদের আসামিদের ছাড়িয়ে এনেছিলেন এবং তিনি সদর্পে ঘোষণা করেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি। সেই সময় থেকে এ রাজ্যে অরাজকতার শুরু। এবং তারপর আমরা দেখেছি কিভাবে পুলিশ গুন্ডাদের ভয়ে টেবিলের নিচে লুকিয়েছে থেকে শুরু করে কিভাবে এ রাজ্যে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরা হয়েছে, এমনকি মমতা ব্যানার্জির দলের কাউন্সিলরের মাথায় অস্ত্র ঠেকানো হয়েছে, সেই ছবিও আমরা দেখেছি। এখন ফেরাদ হাকিম মাঝে মধ্যেই বলেন বটে যে অন্য দেশ থেকে, অন্য রাজ্য থেকে নাকি এ রাজ্যে এসে তারা গুন্ডারা নাকি অস্ত্র ব্যবসা করছে, কিন্তু এ রাজ্যে এভাবে
অস্ত্র ব্যবসার ছাড়পত্র পাচ্ছে কি করে গুন্ডারা, মাস্তানরা, অন্য রাজ্যের মাস্তানরা শেল্টার পাচ্ছে কি করে? তাদের মনে হচ্ছে কেন যে বাংলা এতটা সেফ প্লেস যে এখানে অস্ত্র ব্যবসা করা যায়? আমরা দেখেছি কয়েকদিন আগে শিয়ালদার বৈঠকখানা বাজারে, সেখানে অস্ত্র হাতে ধরা পড়েছে কয়েকজন দুষ্কৃতকারী। আমরা দেখতে পাচ্ছি এ রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি চলে যায়, সেখানে পুলিশ শিক্ষকদের এগেনস্টে ব্যবস্থা নেয়, কিন্তু যারা এই কাণ্ডটা ঘটিয়েছে, যাদের জন্য এই ঘটনাটা ঘটেছে, তাদের এগেনস্টে কোনো ব্যবস্থা হয় না। আমরা দেখেছি কিভাবে হাসপাতালে চিকিৎসারত একজন চিকিৎসকের খুন হয়ে যায়, কিন্তু তার কোনো বিচার ব্যবস্থা হয় না। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে গত বছর আমরা দেখেছি সারা বছর জুড়ে কিভাবে আরজি করের বিচার চেয়ে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছিলেন, তারা আন্দোলন করেছিলেন, তারা বিচার চেয়েছিলেন। এবং সেই সময়ও পুলিশের ভূমিকা আমরা দেখেছিলাম। সেই সময়ও আন্দোলনকারীরা বিদ্রুপ করে যখন কবিতা লিখেছিলেন যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে বড়, তখন আমরা দেখেছিলাম পুলিশের তরফ থেকেও পাল্টা কবিতা লেখা হয়েছিল যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো, সে লড়াই করে হচ্ছে বড়। কোথায় লড়াই করে হচ্ছে বড়? এটাই কি লড়াই করে বড় হওয়ার নমুনা? এইভাবে একজন তৃণমূল নেতা সে যৌনতা নিয়ে কথা বলবে, যৌন ইঙ্গিত করবে, অশ্লীল ইঙ্গিত করবে, অপমান করবে ফোন করে, আর পুলিশের মেয়ে সেটাকে সহ্য করে নেবে? সেটার বিরুদ্ধে পুলিশের স্ত্রী, পুলিশের মেয়েদের ভূমিকা কি? তারা রাস্তায় পর্যন্ত নামতে পারছে না, তারা চুপচাপ। এই যে অপমান তৃণমূল নেতার, এত নোংরা অপমান, সেটাকে মুখ বুজে সহ্য করছে। একদিকে পুলিশও সহ্য করছে, যেখানে তারা বলেছিল যে লড়াই করে নাকি মেয়ে বড় হচ্ছে। এই যদি লড়াইয়ের নমুনা হয় তাহলে এরম লড়াই না করাই ভালো। পুলিশকে বলবো এ রাজ্যে যে আর কত দলদাস হবেন, আর কত পা চাটবেন? মান সম্মান সব তো শেষ হয়ে গেল, আর কবে মাথা তুলে দাঁড়াবেন? এখনই তো সময়। এইভাবে যখন দেখতে পাচ্ছেন মা, বউ, মেয়ে সবাইকে এভাবে অশ্লীল আক্রমণ করছে তৃণমূল নেতারা, এখনো দলদাস হয়ে থাকতে ভালো লাগছে? এখনো সময় আছে, এখনো মাথা তুলে দাঁড়ান, এখনো বুঝতে চেষ্টা করুন যে আপনার চারপাশের মানুষরাই আপনার সহনাগরিক, কোনো তৃণমূল নেতা নয়। কারণ সরকার আসবে যাবে, আপনাদের ভূমিকা আজকে যে ঘৃণিত জায়গায় পৌঁছে গেছে, সেই ঘৃণিত জায়গা থেকে নিজেদের ফেস ভ্যালুকে একটু অন্তত আপলিফমেন্ট করুন, আর নিজেদের ফেস ভ্যালু একটু অন্তত রক্ষা করুন, এবং তার সঙ্গে নিজের বাড়ির মহিলাদের সম্মান রক্ষা করুন। তার সঙ্গে আমরা যারা এ রাজ্যের মহিলা, আমাদেরকেও একটুখানি শান্তিতে থাকতে দিন, একটুখানি ভাবতে দিন যে হ্যাঁ, এ রাজ্যে এখনো পর্যন্ত একটা প্রশাসন রয়েছে। তবেই আপনাদের ভূমিকা এবং আপনাদের যে ফেস ভ্যালু চলে গেছে, আপনাদেরকে যে নজরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যবাসী দেখে, সেখান থেকে অন্তত কিছুটা বেটারমেন্ট আশা করতে পারি আমরা। আপনারা যদি এই মুহূর্তে গর্জে না ওঠেন, এখনো যদি গর্জে না ওঠেন, এখনো যদি দলদাস থেকে যান, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এ রাজ্যের মানুষের প্রশাসনের ভূমিকা থেকে বা প্রশাসনের উপর থেকে ভরসাটা চিরতরে উঠে যাবে।